বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান, গণ রাজনৈতিক জোট গর্জ, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন আশিকিন আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি খুব ছোট করে দুটি তথ্য একটু তুলে ধরি এবং এরপর আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে নির্বাচন কমিশনকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে বলার পর দিন থেকে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এবং বৈঠক শেষে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ইন্ট্রোডাক্টরি রিমার্কে অর্থাৎ উদ্বোধনী ভাষণে বলেছেন যে 5 আগস্ট আমাদের প্রথম অধ্যায় শেষ হয়েছে। প্রধান উপদেষ্টার অফিস থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারি মাসের রোজার আগে ইলেকশন আয়োজনের জন্য এরই মধ্যে বলা হয়েছে। আপনারা জানেন আজকে থেকে দ্বিতীয় অর্থাৎ বৃহস্পতিবার থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি অর্থাৎ প্রধান উপদেষ্টা বলেছেন এই দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এবং এরই মধ্যে নির্বাচন কমিশন আরও যেটি জানিয়েছে যে ডিসেম্বরের প্রথমার্ধেই ভোটের তফসিল দেয়া হবে, ঘোষণা করা হবে। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে আমেরিকা রফতানি করা বাংলাদেশি পণ্যে 20% পাল্টা শুল্ক বৃহস্পতিবার সকাল 10টার পর থেকে কার্যকর হচ্ছে বাংলা স্থানীয় সময়। ফলে এই সময়ের আগে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজে তোলা পণ্য নতুন শুল্ক এড়াতে সক্ষম হয়েছে। এই সুবিধা কাজে লাগাতে আগাম পণ্য পাঠিয়ে রফতানিকারকরা জোর প্রস্তুতি নিয়েছিল। এই রফতানিতে জোয়ারের প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে, এমনটি আমরা দেখতে পাচ্ছি এই প্রতিবেদনে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে রফতানিকারকদের বিশেষ অগ্রাধিকার দেয়ায় প্রতিদিন অতিরিক্ত 800 কন্টেইনার রফতানি হচ্ছে। গতকাল বুধবার সকাল 8টা পর্যন্ত বন্দরের 19টি ডিপোতে জমা হয়েছে 15,400টি 20 ফুট এককের রফতানি কন্টেইনার, যার বেশিরভাগই আমেরিকামুখী। এই বিষয়ে বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, 7 আগস্ট সময়সীমার মধ্যে পণ্য পাঠাতে অনেকেই চেষ্টা করেছেন, তবে যারা আগাম উৎপাদন সম্পন্ন করেছিলেন তারা 1 আগস্টের আগেই রফতানি নিশ্চিত করেছেন। ফলে জুলাই মাসে রফতানিতে 25% প্রবৃদ্ধি দেখা গেছে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি শুরুতে একটু সৈয়দ লিটু আপনার কাছে আসি, যদি একটু বলতেন ইউনূস সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, বা যদি বলি দ্বিতীয় ইনিংস শুরু, প্রথম ইনিংসটা কেমন ছিল যদি একটু সংক্ষেপে বলতেন সৈয়দ লিটু, আপনার পর্যবেক্ষণ, আপনার মূল্যায়ন। জি জি, অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই। সেই সঙ্গে অনেক শুভেচ্ছা আমাদের বিপ্লবী তরুণ আশিকিন ভাইকে, এবং যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের তিনি অন্যতম একজন নেতাও। দেখেন, আমি যে শুরুটা কিভাবেই করি, যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায়ের শুরু। প্রথম অধ্যায়তে কিন্তু শেষ। তো প্রথম অধ্যায়ে কি ছিল? প্রথম অধ্যায়ে ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, এবং তার চাইতে গুরুত্বপূর্ণ ছিল সংস্কার, রাষ্ট্রীয় সংস্কার। তো প্রথম অধ্যায়টি কেমন গেল? প্রথম অধ্যায়টি আইন শৃঙ্খলা পরিস্থিতি 99% একই রকম আছে বা অবনতি, এবং 1% হয়তো উন্নতি। আর সংস্কার একদমই কোনো কিছুই হয়নি, কারণ সংস্কারে কিছু প্রস্তাবনা হয়তো আসছে, কিন্তু কোনো সংস্কার আমরা চোখে দেখিনি। তো সেই মিলিয়ে প্রথম অধ্যায় আমার মতে হয়তো 99.5%ই অদৃশ্য, এবং দৃশ্যত কি বলে এটা ব্যর্থতা, পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রথম অধ্যায়। যে জন্য সম্ভবত তিনি দ্বিতীয় অধ্যায়ের কাজটা কি সেটা প্রধান উপদেষ্টা উল্লেখ করেছেন, কিন্তু প্রথম অধ্যায়টি তিনি শেষ বলেছেন, কিন্তু প্রথম অধ্যায়টি কেমন ছিল সে ব্যাপারে তিনি কোনো কথায় যাননি। তো প্রথম অধ্যায়টি ধরেন, আমরা তো সংস্কারের যে বিষয়টি আমাদের কাছে ছিল, সেই সংস্কারের প্রথম কথাই ছিল হচ্ছে যে যে জিনিসগুলো আমাদের জন্য বিগত দিনে খারাপ ছিল, যে জিনিসগুলো পচা ছিল, যেগুলো অকল্যাণকর ছিল, দুর্গন্ধময় ছিল, সেগুলোকে সরিয়ে আমরা নতুন একটি ব্যবস্থাপনার মধ্যে ঢুকে যাব, আমরা একটি নতুন দিন দেখব। তো আমরা সেই দিনটি তো দেখলাম না। আমাদের প্রথম অধ্যায়টি যেহেতু একেবারেই আমাদেরকে আশাহত করলো,
তো সেই অর্থে যদি দ্বিতীয় অধ্যায়টি আমাদের জন্য কেমন যাবে, সেটা তো মানুষের মধ্যে এক ধরনের মানে খুবই মানে মানে নাজুক একটি মানে আশাহতের বা বা অনিশ্চয়তার লক্ষণ তো দেখা দিচ্ছেই। কারণ যেহেতু প্রথম অধ্যায়টি ভালো যায়নি, প্রথম অধ্যায়টিতে আমরা যে যে জিনিসগুলো দেখেছি, আমরা দেখেছি প্রতিহিংসা। আমরা প্রথম অধ্যায়টিতে দেখিনি শাস্তি। দেখেন, মানে রিফরমেশনের জন্য বা সংস্কারের জন্য যে জিনিসগুলো দরকার, সেটা হচ্ছে বা মানে শাস্তি জিনিসটা তো কি, সেটা তো আপনি জানেনই, যে শাস্তিটা তো আসলে সংশোধনের একটি ইয়ে আর কি, একটি মানে উপাদান। সংশোধন করবার জন্য শাস্তি দেওয়া না হয়, কিন্তু সৈয়দ লিটু, সংশোধন জি, করবার জন্য ভালোবাসা হয়, সরকার যেটি সংশোধন করবার জন্য একটু সরকার যেটি বলছে যে বিচার এবং সংস্কার এটি তো চলবেই, সেটি তো সামনেও চলবে নির্বাচনের কার্যক্রমের দেখেন, পাশাপাশি। সেই জি জিনিসগুলো কিন্তু আমরা সবাই বলেছিলাম যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে সংস্কার শেষ না করে নির্বাচনে যাবে না সরকার। অর্থাৎ সংস্কার তারা শেষ করতে চেয়েছিলেন। তো কিছু জিনিস আছে চলমান প্রক্রিয়া, কিছু জিনিস তো আসলে দৃশ্যমান হতেই হতো, যেগুলো ধরেন আমরা যদি দেখতাম যে না, দুর্নীতি আর হয়নি, প্রশাসন মানে কি বলে নিরপেক্ষভাবে কাজ করতে শুরু করেছে, এই জিনিসগুলো তো আমরা অন্তত বা চলমান প্রক্রিয়া না, এগুলো তো মানে শুরু হতে পারতো। সেগুলো কিছু তো শুরু হয়নি। সো প্রথম অধ্যায়টি যে আমাদের জন্য মানে আশাহতের অসংখ্য কারণ নিয়ে বিদায় নিল, সেই কথাটা তো বলাই যায়। সেটা হয়তো কেউ আমি পছন্দ করুক একটু না যোগ করুক, করি সৈয়দ কথা তো লিটু, সত্যি। যেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন, এখন যদি একটু দ্বিতীয় অধ্যায়ে আসি, যে প্রধান উপদেষ্টার বরাদ দিয়ে প্রেস সচিব যেরকম বলেছেন যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা। অন্তর্বর্তী সরকার, দেশের সার্বিক যে পরিস্থিতি, আপনি আইন শৃঙ্খলার কথা বলছিলেন, সবকিছু মিলিয়ে যদি আমরা বিবেচনায় নেই, আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, এখনো সময় আছে বেশ কয়েক মাস, অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, যেমনটা আমরা বলে থাকি, এমন একটি নির্বাচন প্রপারলি আয়োজন করতে পারবে, এই ব্যাপারে কতটা কনফিডেন্স অথবা আস্থা পাচ্ছেন আপনি সৈয়দ লিটু? আস্থা পাবার মতো, যদি আস্থা তো আমরা পেতে চাই, কিন্তু আস্থা পাবার মতো কোনো মানে পার্সপেক্টিভ কোনো ঘটনা তো আসলে বর্তমান না, তাই না? ধরেন আমরা এই প্রথম অধ্যায়ে যেহেতু আমরা বিচার পাইনি, প্রথম অধ্যায়ে যেহেতু আমরা শৃঙ্খলা পাইনি, আমরা প্রথম অধ্যায়ে পেয়েছি কিছু প্রতিহিংসা, যেটা থেকে প্রতিহিংসার তো আসলে আসে ব্যক্তিগত আক্রোশ থেকে, আর শাস্তিটা আসে সংশোধন থেকে। তো আমরা প্রতিহিংসা পেয়েছি। প্রতিহিংসার প্রক্রিয়াটা হচ্ছে দীর্ঘ। প্রতিহিংসার মানে কাউন্টার প্রতিহিংসা আসে। তো যেহেতু প্রতিহিংসা দিয়ে শুরু হয়েছে, সেহেতু এটার মানে সামনের দিনে এটার ফলাফল তো ভালো না। তো সেই দিক বিবেচনা করতে গেলে দ্বিতীয় অধ্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটি, সেই অংশটি তো অনিশ্চিত হয়ে গেল। কারণ আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে তো আমরা সুশৃঙ্খল অবস্থায় এই এক বছরে পাইনি, বরং আমরা মানে যথেষ্ট বিশৃঙ্খল অবস্থায় পেয়েছি। সেনাবাহিনী মাঠে থেকেছে। তো সেনাবাহিনী তো আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তারা তো ধরেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আছে, তারা কিছু সমস্যা দেখলে সেই জায়গায় গিয়ে কিছু শাস্তির ব্যবস্থা করতে পারে, তারা তো শৃঙ্খলা আনতে পারে না। তারা তো মানে আমাদের মানে পথঘাট চিনে আমাদেরকে, আমাদের নির্বাচনের যে প্রধান কাজ, সেটি কিন্তু পুলিশ পারে, একদম মানুষের ডোর থেকে একেবারে নির্বাচনের বুথ পর্যন্ত তারা চেনে, তারা সেই শৃঙ্খলাটা সেই জায়গাতে রক্ষা করতে জি, পারে। সেটা তো আসলে সেনাবাহিনী পারে না। তো পুলিশ প্রস্তুত না। এই অবস্থাতে কিভাবে একটি সুস্থ নির্বাচন করা যাবে? নির্বাচনটা অনেকটা একতরফা হবে, এই জায়গায় আসবো কারণ আমি সৈয়দ লিটু, ঠিক বিএনপি এই জায়গাটাতে যদি আমি আসবো আমি। সুস্থ নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি একক বড় দল হিসাবে তার প্রতিদ্বন্দ্বী না থাকবার কারণে হয়তো বিশৃঙ্খলাটা সেক্ষেত্রে কিছু কম হতে পারে। ঠিক এই জায়গাটা আমি কিন্তু আসবো আপনার কাছে মানে সৈয়দ লিটু। সামগ্রিক জি, জি, পরিস্থিতিটা হয়তো বা মস্তকর হবে জি, না, আমার জি, ধারণা। জি, জি, ধন্যবাদ। আমি আসবো এই বিষয়টি নিয়ে আপনাদের কাছে আসবো। আশিকিন আলম, যদি আপনি একটু বলতেন, এই যে প্রথম অধ্যায়ে আপনার পর্যবেক্ষণ কি? সরকার গত এক বছর আসলে কতটা সফলভাবে পরিচালনা করতে পারলো, ব্যর্থতার দিক কোনগুলো দেখেন, আর সাথে যদি একটু যোগ করতেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান আয়োজন করার জন্য সরকার আসলে কতটা প্রস্তুত দেখতে পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ব্যক্তিগত মূল্যায়ন যদি বলি, যে আসলে এই সরকারের প্রথম অংশে সরকারের যে প্রধান ম্যান্ডেট ছিল, যে একটি জুলাই গণ অভ্যুত্থানের পরে একটি অভ্যুত্থানের সরকার গঠন হয়েছিল আসলে শহীদদের যে রক্তদান বা তাদের যে আত্মোৎসর্গ এবং
ছাত্র নাগরিকদের যে আহ, আকাঙ্ক্ষা বা প্রত্যাশার যে একটি বাংলাদেশ গঠন করার যে মানুষের মধ্যে একটি যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গায় কিন্তু এই সরকারের আসলে এন্ট্রি হয়েছিল বা আগমন হয়েছিল। সেই জায়গায় যদি আমি বলি যে আমরা একটি নতুন বাংলাদেশ বা আমরা যদি বলি যে আমাদের যে অবস্থায় স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার পলায়ন করেছিল, সেই তাদের বিভিন্ন তাদের যে সুবিধাভোগী দোসর বা যেভাবেই বলি, যে তারা কিন্তু আসলে সব জায়গাতে এখনো পুরাতন সেই কাঠামোতে এস্টাবলিশমেন্টে রয়ে গেছে। যেটা আমাদের লিটু ভাই বলছিলেন যে আসলে আমরা সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা যদি আমরা আসি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ উন্নতি হয় নাই, কারণ এখন পর্যন্ত জুলাই পরাজিত শক্তি বিভিন্ন ভাবে তারা আসলে দেশে নৈরাজ্যকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, এবং প্রশাসনিক ভাবেও তারা আসলে বিভিন্ন জায়গায় এখনো এস্টাবলিশড অবস্থায় আছে। তো এই জায়গাতে আসলে আমরা দেখেছি যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিতে গিয়েও তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। তাদের সদিচ্ছা থাকার পরে, এটা আমি গত আহ, কথা বলার সময় বলেছিলাম, গত টকশোতেও, যে আসলে সদিচ্ছা থাকার পরেও ভালো কিছু করা সম্ভব হয় নাই। আমাদের যে পুরাতন বন্দোবস্ত, যে কাঠামোগত যে আমাদের জটিলতা, কাঠামোগত যে সীমাবদ্ধতা ছিল, সেই মাফিয়া ভিত্তিক রাজনীতি যে বাংলাদেশে যেভাবে চলে আসছিল স্বাধীনতার পরবর্তী সময় থেকে, সেই কাঠামোটা কিন্তু এখনো, পুরাতন সেটেলমেন্ট কিন্তু এখনো রয়ে গেছে। তো এই জিনিসটা কিন্তু ভাঙতে পারেনি। এবং আমাদের যারা শহীদ, প্রায় 2000-এর উপরে শহীদ, প্রায় আমাদের লক্ষাধিক বা হাজার হাজার আমাদের যে আহত ভাই বোনেরা আছে, তাদের যে চাওয়া, তারা দীর্ঘ 1 বছর ধরেই কিন্তু বিভিন্ন ফোরামে তারা এই দাবিগুলো নিয়ে আসছিল যে আমরা বিচার চাই, সুস্পষ্ট বিচার চাই। সেই বিচারকে এখন পরবর্তী নির্বাচিত সরকার বা পরবর্তী সরকারের কাছে কোনো দায়সারা ভাবে হস্তান্তর করে সরকার যেভাবে প্রথম ইনিংস নিজেদের মতো করে সমাপ্ত ঘোষণা করলেন, সেই জায়গাটাতে আসলে আমি ব্যক্তিগতভাবে এটা গ্রহণ করতে পারছি না। কারণ আমার মনে হয় যে এটার আরো দৃশ্যমান বিচারের অগ্রগতি হওয়ার পরে যদি উনি ওনার প্রথম ইনিংস বা প্রথম, যদি বলি যে ওনার ম্যাচের যদি ফার্স্ট অংশটুকু উনি সমাপ্ত ঘোষণা করতেন এবং দ্বিতীয় অংশটুকু শুরু করতেন, তাহলে হয়তো বা আরো বেশি প্রত্যাশা জায়গাটাতে মানুষের প্রত্যাশা পূরণ হতো। আর আমরা যেটা বলেছিলাম যে সংস্কারের কথাটা বারবার আসছে, যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল দেশটা পরিবর্তন হবে, ছাত্র নাগরিকদের হয়ে উঠবে, সত্যিকার অর্থেই দেশটা আমাদের মানুষের হবে, কোনো রাজনৈতিক দলের না, দেশটা মানুষের হবে, সেই প্রত্যাশা কিন্তু মানুষের আসলে পূরণ হয় নাই। এখন আমরা বিভিন্ন জায়গাতে দেখি বিভিন্ন ঘটনা আসছে। আমাদের জুলাই শহীদ পরিবারের বিভিন্ন পরিবারের সন্তানকে আমরা রেপ হতে দেখি, বিভিন্ন চাঁদাবাজির ঘটনা দেখি। এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে আগে যেভাবে ছিল বাংলাদেশে, ঠিক একই রকম ভাবে কিন্তু চলমান আছে। তো প্রত্যাশা জায়গায় আসলে এই এই ব্যর্থতাগুলো আসলে সরকারের আছে। সফলতা আসলে আমি আজকে বলছি না, কারণ আজকে আমরা আহ যে সময়টাতে আমরা আছি, এই সময়টা আমরা দেখতে পাচ্ছি যে সরকার অলরেডি ওনার প্রথম অংশটুকু উনি বলছে যে উনি, ওনার যে দায়িত্ব ছিল সেই জায়গাগুলো উনি পূরণ করেছেন, দ্বিতীয় অংশ উনি যেতে চাচ্ছেন। তা আমি বলবো যে এই জায়গাগুলোতে ওনাকে আবারও ফোকাস দেওয়া উচিত, যে বিচারটা যেন দৃশ্যমান হয় দ্রুত, এবং সংস্কার যেন, মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে সত্যিকার অর্থে বাংলাদেশটা মানুষের হবে, সেই জায়গাটাতে যে সংস্কারগুলো করা প্রয়োজন, মানুষের সেই আকাঙ্ক্ষা সংস্কারগুলো সকল ধরনের স্টেক হোল্ডারদের সাথে কথা বলে, এবং ঐক্যমত্য কমিশনের যে আমাদের মিটিং চলমান আছে, সেই জায়গাগুলোতে আমরা দ্রুত আমরা অগ্রগতি দেখতে চাই। এবং আমরা যে নতুন, যে আমরা রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি আমাদের দলীয় ভাবে, যে আমাদের বাংলাদেশে আসলে রাজনৈতিক একটি শূন্যতা তৈরি হয়েছে, এবং দীর্ঘ সময় ধরে আসলে একটা যে ফ্যাসিবাদ বা রাজনৈতিক যেটা সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই জায়গায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু রাজপথে নেমে এসেছিল। আমরা এই ধরনের পলিটিক্স চাই না, তারা কিন্তু এটাকে নো বলেছিল, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল এই ধরনের রাজনীতিকে। চাঁদাবাজি, মাফিয়াতন্ত্র, ঘুষ বাণিজ্য, এই ধরনের একটা অপরাজনীতিকে কিন্তু না বলেছিল। তো আমরা নতুন রাজনীতি যখন শুরু করতে যাচ্ছি, তখন আমরা দেখছি বিভিন্ন এজেন্সি এবং মিডিয়ার কারসাজির মাধ্যমে আশিকিন অভ্যুত্থানের আলম, আমি একটু প্রশ্ন ফেসগুলোকে রাখি কিন্তু আপনার আজকে। কাছে। জি, আপনি যে প্রসঙ্গে বলছেন সেটির জি উত্তর মোটামুটি আমার মনে হয় যে দর্শকের স্পষ্ট। আপনি যেটি বলতে চাইছেন একটু যোগ করি, যেহেতু আমাদের সময় সীমিত। যেটি হচ্ছে জি যে জি নাগরিক পার্টিকে কিংস পার্টি হিসেবে বর্ণনা করেছেন টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। এটি তিনি বলেছেন, শুধু তিনি না, অনেকেই বলছেন, বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে সাধারণ মানুষের অনেকের মুখে আমরা শুনতে পাচ্ছি। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে ডিল করেন, অথবা আপনারা কি মনে করেন, এই যে আপনাদেরকে অনেকেই যে কিংস পার্টি বলছে, কি বলবেন এই ব্যাপারে আশিকিন আলম? দেখেন, আসলে টিআইবির যিনি প্রধান ইফতেখারুজ্জামান, উনি কিন্তু আসলে ঐকমত্য কমিশনের এখন মেম্বার। তো ওনার মতো এরকম অরাজনৈতিক একটি সব প্ল্যাটফর্মের উনি প্রধান হয়ে যখন এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেন, এটা খুবই অনভিপ্রেত। এবং এই বক্তব্যের সাথে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আসলে বক্তব্যের মিল খুঁজে পাই। তো প্রথমত আমি বলবো এটা আসলে আমাদের কাছে অপ্রত্যাশিত, এবং আমরা এই ধরনের ব্যক্তিদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য আসলে প্রত্যাশা করি না। আর কিংস পার্টি তো আসলে আমাদেরকে
আপনি যেটা বললেন যে অনেকেই বলে, আমি আসলে জানি না অনেকেই কারা বলে, হয়তো একটি রাজনৈতিক দল তারা হয়তো আমাদেরকে এটি বলতে পারে। বাট আমরা আসলে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা আসলে এখন দেশবাসীর পরিষ্কার যে আমরা আসলে কতটুকু স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা কতটুকু সাফার করছি আমাদের দলটাকে, রাজনীতিটাকে আসলে দাঁড় করানোর জন্য আমরা যেভাবে রাত দিন কষ্ট করছি। এখানে আমি ব্যক্তিগতভাবে কোনো আসলে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আসলে আমরা দল গঠন করা, দল পরিচালনা করা, বড় হওয়া, এই ধরনের কোনো আসলে আমি কোনো কিছু আসলে আমি ব্যক্তিগতভাবে দেখছি না। এবং এটা আসলে এখন পরিষ্কার মানুষের কাছে, এটা রাজনৈতিক একটা বক্তব্য আমি মনে করি, এবং এটা বলার মাধ্যমে আসলে অভ্যুত্থানের শক্তিকে এবং জুলাই গণ অভ্যুত্থানকে আসলে বা তাদের নেতৃবৃন্দকে আসলে কিছুটা প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা বলে আমি মনে করি। আসলে মানুষ এভাবে মনে করে না, আমাদের কাছে কিন্তু মানুষ এভাবে কখনোই আমি শুনি নাই আর কি। এটা একটা রাজনৈতিক বক্তব্য আকারে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে আসছে। মাঠ পর্যায়ে যখন আমরা কাজ করি তৃণমূলে, প্রশাসন কাদের হয়ে কাজ করছে, কাদের হয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা কাজ করছে, কাদের হাতে এখন দেশের কাঠামোগুলো নিয়ন্ত্রিত হচ্ছে, এটা আসলে কিন্তু মানুষ জানে। তা আমরা যখন তৃণমূলে যাই তখন কিন্তু মানুষ আমাদেরকে এইভাবে বলে যে আপনারা আসলে এত চ্যালেঞ্জের মধ্যে কিভাবে টিকে থাকবেন, এবং এটাও বলে যে আপনারা কিন্তু আসলে আহ আপনারা অভ্যুত্থান করেছেন কিন্তু সম্পূর্ণ ক্ষমতা বা সবকিছুতে কিন্তু আসলে আধিপত্য বা সবকিছুতে আসলে অন্য একটি রাজনৈতিক দলের আসলে কিন্তু ক্ষমতা চলে আসছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে আসলে আমাদেরকে কিংস পার্টি বলাটা আসলে খুবই দুঃখজনক, এবং এটি রাজনৈতিক দুরভিসন্ধিমূলক আমার কাছে একটি আহ অপচেষ্টা মনে হয় আর জি কি। এটা আসলে সত্য নয় এবং এটা আমি বিশ্বাস করি না। জি, আশিক আলম, আপনাকে ধন্যবাদ। সৈয়দ লিটু, আপনিও সাথে থাকবেন। একটি বিরতি দিতে হবে আমাকে, ছোট্ট বিরতি। বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর সৈয়দ লিটু, আপনার কাছে একটু আসি। আপনি যেমনটি বলছিলেন যে আপনার আলোচনার শেষের দিকে প্রথমার্ধে যখন আমরা কথা বলছিলাম, আগামী নির্বাচনে এই যদি জামায়াতের কথা বলি, অন্যান্য আরো যে রাজনৈতিক দলগুলো আছে, এনসিপি সামনে হয়তো নিবন্ধন পাবে, নিবন্ধন পাওয়া পরবর্তী এনসিপি, এই সবগুলো রাজনৈতিক দল মিলে বিএনপির বিপক্ষে, বিএনপি একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের, নিঃসন্দেহে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, আগামী নির্বাচনে তারা আসলে কতটা অবস্থান তৈরি করতে পারবে ভোটের মাঠে, আপনার কাছে কি মনে হয়? জি, আমার ধন্যবাদ আপনাকে আশরাফ ভাই। দেখেন, আমি তো মানে কি বলবো, এটা মজা করেই বলি যে আমার তো মনে হচ্ছে যে বিএনপি বোধহয় এখনো নিশ্চিত হতে পারছে না যে নির্বাচন হবে কিনা। কারণ জনাব তারেক জিয়া, তার মানে কোনো মামলা নেই। বিএনপির প্রধান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ। তো নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হয়ে গেছে একেবারে তিনি যেভাবে চেয়েছিলেন, তিনি এবং মাননীয় প্রধান উপদেষ্টা একসঙ্গে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেভাবেই নির্বাচনের দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। তারপরেও তিনি বলছেন তিনি ডিসেম্বরে আসবেন, আর ডিসেম্বরে তো তফসিল ঘোষণা হবে। তো তার কথায় তো আমার কাছে মনে হচ্ছে যে তিনি এখনো নির্বাচন নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন, এবং তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত তিনি দেশে আসতে চাচ্ছেন না। অর্থাৎ তার মধ্যে এখনো মনে হয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। এটা আসলে তার মানে অবস্থা দৃষ্টি আমার কাছে মনে হচ্ছে। তো যাই হোক, সেটা আরেকটি অংশ। আর আপনি যে প্রশ্নটি করেছেন, সেখানে দেখেন মানে দুটো অংশ আছে। আমি ছোট ছোট করেই বলি। একটি অংশ হচ্ছে যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, খুবই সুষ্ঠু হয়, সেখানে বিএনপির প্রতিদ্বন্দ্বী কে? যদি প্রতিদ্বন্দ্বী না থাকে তাহলে নির্বাচনে কোনো উৎসাহ থাকে না, উদ্দীপনা থাকে না। আর উৎসাহ উদ্দীপনা না থাকলে ভোটাররা ভোট কেন্দ্রে আসে না। তাহলে বিএনপির মানে কারা হবে, প্রতিপক্ষ কারা হবে? যদি জামাত এনসিপি হয়, তাহলে জামাত এনসিপি সত্যি কথা বলতে গেলে, বা আমাদের মাঠের অবস্থা আমরা মানে সাধারণ মানুষ হিসাবে বলেন বা রাজনীতি মাঠের মানুষ বলেন, আমরা জানি যে তাদের স্থান ভিত্তিক কিছু জায়গা তো নিশ্চয়ই আছে, কয়েকটি জায়গা আছে। কিন্তু সেটা সারা দেশে উৎসাহ উদ্দীপনা তৈরি করা, প্রতিদ্বন্দ্বিতা তৈরি করার মতো অবশ্যই না। তো সেক্ষেত্রে যদি এমন হয় যে নির্বাচনটা ঠিক ইলেকশন না হয়ে হয়তো 100 আসনে সিলেকশন হবে, এরকম হলে সেক্ষেত্রেও কিন্তু মানে উৎসাহ, মানুষের মধ্যে উৎসাহ হারাবে। তো সেই দিক মিলিয়ে নির্বাচনের উদ্দীপনাটা বা উৎসাহটা মানে যে এই নির্বাচনে ধরে রাখা যাবে, সেটা তো প্রাথমিকভাবে মনে হয় না বস্তুত। জি আর একটা পার্ট হচ্ছে যে আমরা আগে যে জিনিসটা শুনতাম, যেটা আমি মানে কি বলে বিশ্বাস করতে চাই না বা বিশ্বাস করিও না, তারপরেও যেহেতু মানে এ ধরনের কথা বাজারে চালু আছে, এই জন্য বলা, যে একটি কথা আমরা শুনতে পেতাম
যে একটি নির্বাচনের পরিস্থিতি তৈরি হবে, সেই নির্বাচনের পরিস্থিতি থেকে মানে কিছু দল বা কিছু গোষ্ঠী এই নির্বাচনটাকে বর্জন করতে চাইবে, তারপরে একটা বিশেষ পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতিতে এই সরকারটি পরিবর্তন হবে এবং নতুন একটি সরকার, অর্থাৎ এটা কিন্তু একেবারে আমরা যেটু মানে শুনেছি আর কি, যে আন্তর্জাতিক মহল থেকেই বিশেষত যে দেশগুলো আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছে, তারাই হয়তো চাচ্ছে বা তারা নাকি চান না যে এই সরকারটা বা বিশেষ করে সংস্কার যেহেতু কার্যক্রম সফল করা যায়নি এখনো, সেহেতু একটি বিশেষ পরিস্থিতি তৈরি করে এই সরকারের পরিবর্তে আরেকটি সরকার তৈরি করে নির্বাচনটাকে আরেকটু প্রলম্বিত করে একটু সময় নিয়ে আরেকটি বিশেষ পরিস্থিতি তৈরি করবার একটি কথা তো বাজারে চালু আছে, কথাটি তো মানে খুব বেশি শোনা যায়। তো সেই জায়গা থেকে কিছু সংশয় তো আছে। তো সেই সংশয় থেকেও যদি কোনো মানে মানুষের মধ্যে মানে তৈরি হয় নির্বাচন নিয়ে, এই যে সেই সংশয়টা যদি থেকে যায়, তাহলে তো সেখানেও উৎসাহ উদ্দীপনাটা একেবারে নির্বাচন শুরু না হওয়ার আগ পর্যন্ত তো মানে আসবে না মানুষের মধ্যে। জি তো সব মিলিয়ে যদি নির্বাচনে যদি উৎসাহ উদ্দীপনাই না থাকে এবং সেক্ষেত্রে যদি ভোটার অনুপস্থিতি খুব বেশি সংখ্যায় থাকে, তাহলে কিন্তু একটি পার্লামেন্ট তৈরি হবে, কিন্তু সেই পার্লামেন্টটায় জনপ্রতিনিধি পাবেন না আপনি, অর্থাৎ বেশি অংশের মতামতের প্রতিনিধি আপনি পার্লামেন্টে পাবেন না। তো সেক্ষেত্রে সেই পার্লামেন্টটি ভবিষ্যতের জন্য মানে খুব বেশি মানে কাজ করতে পারবে অথবা মানুষের খুব বেশি আস্থার জায়গায় আসতে পারবে, এটি তো নিশ্চিত জি করে সৈয়দ বলা লিটু, যায় না। জি আর জি আমি আসবো জি, আপনার আর কাছে। জি যে বলুন। নতুন দলগুলো জামাতের অবস্থান কি হবে, এনসিপির অবস্থান কি হবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে যে মানে সন্দেহটা তৈরি হয়েছে যে এনসিপি কে কি মানে কি বলে মানে কোন সমঝোতার মাধ্যমে এই নির্বাচনটি ঘোষণা করা হলো কিনা, কারণ হঠাৎ করেই সেই মানে আমরা জানতাম যে, আমরা এখনো জানি বা মানে সত্যি কথা তো এটাই যে এনসিপি এখনই নির্বাচনটা চায়নি, অন্তত পক্ষে প্রকাশ্যে না হোক, অন্তত আমরা তাদের অবস্থান দেখে তো বুঝেছি। জামাতের অবস্থান দেখেও তো আমরা দেখেছি যে জামাত মানে এরা কেউ নির্বাচন চায় না সেটা আমি বলছি না, কিন্তু তারা এখনই নির্বাচনের জন্য প্রস্তুত না, জামাতও যে এখনই নির্বাচনের জন্য প্রস্তুত না, এটা তো আমরা দেখেছি। তো সেই অবস্থার পরেও এরকম মানে গুরুত্বপূর্ণ দুটো স্টেক হোল্ডার মানে গড়রাজি থাকা অবস্থায়ও যেহেতু একেবারে প্রধান উপদেষ্টা সরাসরি নির্বাচনটি ঘোষণা করে দিলেন বিএনপির পক্ষ মানে সময় অনুযায়ী বা তাদের চাহিদা অনুযায়ী, তাহলে সেখানে কোনো একটা বিশেষ সমঝোতা হয়েছে কিনা এ ধরনের একটি মানে সন্দেহ সংশয়, এ ধরনের একটি সৈয়দ লিটু, আপনি যে মানে কথাটি বলছেন এই প্রশ্নটি নিয়ে, মধ্যে জি কাজ করছে। জি আপনি যেই প্রশ্নগুলো তুললেন, আমি এই প্রশ্নগুলো নিয়ে একটু আশিকিন আলমের কাছে যাই। আশিকিন আলম, প্রথমত হচ্ছে যে আপনার বিএনপির বিপক্ষে যদি বলি যে আপনারা আসলে নিজেদের ভোটের মাঠে কতটা প্রস্তুত করতে পেরেছেন বলে মনে করেন, অথবা কতটা শক্তিশালী প্রতিপক্ষ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিপক্ষে নিজেদের মনে করছেন, সেই জায়গাটা যদি একটু আসি। এবং আরও যে কয়েকটি বিষয় সৈয়দ লিটু বলছিলেন, যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলছিলেন, নানান কিছু বাজারে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, এই বিষয়গুলোর ব্যাপারে কি বলবেন? সিট সমঝোতা, আসন সমঝোতার বিষয়ে কথা আলোচনা শোনা যাচ্ছে, এই বিষয়ে কি বলবেন আশিকিন আলম? জি, প্রথমে আসলে আমি বলি যে বাংলাদেশে ভোটার তো শুধু দলীয় কর্মী সমর্থকই আসলে ভোট দেয় না, আমাদের ফ্লোটিং একটা বড় ভোটার আছে, প্রায় 40%। তা আমরা বিগত যে নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে আসলে দেখেছি যে আহ, যে গত স্বৈরাচারী আমলে যে নির্বাচনগুলো হয়েছে তখনও কিন্তু ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি অনেক কম ছিল। তো মানুষ কিন্তু আসলে সেই ধরনের নির্বাচনকে, আওয়ামী লীগের যে নির্বাচন, সেই নির্বাচনকে কিন্তু ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল তরুণ ছাত্র সমাজ বিশেষ করে। কিন্তু তরুণ সমাজ কিন্তু কোনো ভোট কেন্দ্রে যায় নাই, জবরদস্তি করে কিছু মানুষকে নির্বাচনে ভোট কেন্দ্রে নেওয়া হয়েছিল। কিন্তু ভোটের মাঠে বলি বা দেশ যেভাবে সামনে আগাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে তরুণদের প্রতি কিন্তু এখন তৃণমূলে এবং সব জায়গায় কিন্তু ব্যাপক আগ্রহ। তরুণ কারা আছে, কি কাজ করছে, কোথায় কারা প্রার্থী হতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের কাছে প্রতিদিনই অনেক আসে এবং আমরা সব জায়গায় এটা দেখছি। তা আমি যদি বলি যে নির্বাচনে যেটা উৎসাহ নিয়ে নির্বাচন যেটা হবে না, সেই জায়গাটাতে আমি একটু দ্বিমত পোষণ করি। দীর্ঘ 3টি নির্বাচন আসলে কিন্তু বাংলাদেশের ছাত্র তরুণ সমাজ কিন্তু আসলে নির্বাচনে ভোট দিতে পারে নাই, আমি নিজেও দিতে পারি নাই। তা আমি যদি কোনো দলের কর্মী নাও হতাম, আমি কিন্তু আসলে এই নির্বাচনে ভোট দিতে যেতাম, কারণ আমি অনেকদিন ভোট দেয়া থেকে, আমি ভোটাধিকার প্রয়োগ করা থেকে কিন্তু বঞ্চিত। আর যদি আমরা বলি যারা আওয়ামী লীগ করে বা যারা ফ্যাসিস্টের যারা সহযোগী ছিল, তারা আসলে তাদের সংখ্যা আসলে কত? তাদের সংখ্যা এখন অনেক কমে গিয়েছে আসলে বাংলাদেশে। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের কর্মী, তাদের সমর্থকরাও কিন্তু এখন অনুতপ্ত অনেক জায়গাতে, এবং তাদের সংখ্যা হয়তো বা এখন 10 to 12%, 10-12% হতে পারে।
তো 10-12% মানুষ যদি ভোট কেন্দ্রে না যায়, তো এটা তো এমনিতেও নর্মাল নির্বাচনে আসলে হয়। তা আমার কাছে মনে হয় যে এবার নির্বাচন যখনই হোক, সময়টা আসলে আমাদের কাছে ফ্যাক্ট না। নির্বাচনে মানুষের উৎসাহ থাকবে, মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, এক। দ্বিতীয়, দলগতভাবে এনসিপির আসলে কতটুকু অবস্থান মাঠে তৈরি হয়েছে, এটা একটা দ্বিতীয় প্রশ্ন ছিল। আপনি জানেন যে আমাদের জাতীয় নাগরিক কমিটি যখন হয়েছিল, তখনই কিন্তু আমাদের প্রত্যেকটি উপজেলাতে আমাদের কমিটি করা হয়েছিল। তো আমাদের প্রত্যেকটি উপজেলায় কিন্তু আমাদের অলরেডি কমিটি আছে জাতীয় নাগরিক পার্টির। তো আমরা উপজেলার কমিটি যেখানে আছে সেই জায়গা থেকে আমাদের হয়তো ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি গুলো দেওয়ার জন্য পর্যাপ্ত সময় না পেলে আমি মনে করি যে আসলে আমরা একটি ফিউচারিস্টিক বা তারুণ্য ভিত্তিক একটি দল হিসেবে আমরা প্রস্তুতি নেওয়াটা আসলে সময়ের মাত্র। কিন্তু আমরা যেটা চাই যে নির্বাচন যখনই হোক, আমাদের যে প্রত্যাশার জায়গা, শহীদদের যে আকাঙ্ক্ষার জায়গা, সেই প্রত্যাশাগুলো যেন পূরণ হয়, সেই রাস্তা ধরেই যেন নির্বাচনে যাওয়া হয়। আমরা আসলে একটি নির্বাচন তো আসলে বারবার হবে, কিন্তু দেশের পরিবর্তনটাই আসলে আমাদের মূল চাওয়া। যেমন পরিবর্তনটা যেন হয়, সেই রকম একটা সংস্কার, সেরকম বিচার বিচার করে তারপরে যেন নির্বাচনে যাওয়া হয়, এটাই হচ্ছে আমাদের মূল চাওয়া। এবং আমরা এটাই তরুণরা এখন চাচ্ছে, বিশেষ করে যারা আমাদের জেনজি বা যারা আমরা ইয়াং, যারা 28 থেকে যাদের বয়স 35, তারা আসলে চাচ্ছে দেশের পরিবর্তন। নির্বাচন তো আসলে বাংলাদেশে অনেকবার হয়েছে, নির্বাচন আরো হবে সামনে। উৎসব উদ্দীপনার মাধ্যমে নির্বাচন হবে, এটা খুবই স্বাভাবিক। এটা যে কোনো সাধারণ মানুষই বোঝে আসলে। তিনবার ভোট দিতে পারে নাই মানুষ, ভোট কেন্দ্রে আসলে উৎসব উদ্দীপনা নিয়ে এখন যাওয়াটাই স্বাভাবিক। তবে এখানে একটি কিন্তু আছে, যদি এরকম হয় যে একটি নির্দিষ্ট দলকে যদি ফেভার করে, যদি হচ্ছে তাদেরকে বিজয়ী করার জন্য চেষ্টা করা হয়, লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করা না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না করা হয়, এই ক্ষেত্রে হয়তোবা যদি এরকম পরিবেশ থাকে, তখন হয়তোবা ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কম থাকতে বলে আমি ধারণা করছি, জি। যদি এরকম পরিবেশ তৈরি হয়। আর যদি আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক থাকে, মানুষ যদি ভোট দেওয়ার মতো নিরাপদ পরিবেশে ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে এখানে তারুণ্যের যে দল এনসিপি, তারা ভালো করবে নির্বাচনে, এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো ঘাটতি থাকবে না বলে আমি মনে করি। আশিকুর আলম, আমি আপনার কাছে আরেকটু আসি, আমার তো সময় খুব কম, ছোট্ট করে যদি 1-1.5 মিনিটে বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের আয়োজিত কর্মসূচিতে 71-এর মানবতা বিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শন, এই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কি উদ্দেশ্যে যুদ্ধাপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শন করেছে ছাত্র শিবির, আপনার কাছে কি মনে হয়? জি, আমি আসলে যতটুকু জানতে পেরেছি, ইসলামী ছাত্র শিবির তারা তাদের একটি জুলাই জাগরণ কর্মসূচির আওতায় তারা বিচারিক হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছিল বাংলাদেশে গত 16 বছর ফ্যাসিস্ট রেজিমে, সেই রকম বিচারিক হত্যাকাণ্ডের শিকার একটি ব্যক্তির, তারা হচ্ছে খুব তাদের সেই গল্পগুলো, ঘটনাগুলো আসলে সেখানে প্রদর্শনী করেছিল। তো সেই তারই ধারাবাহিকতা তারা সেখানে জামাতের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল তাদের ছবি, এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব সহ তাদের ছবি আসলে সেখানে টানানো হয়েছিল। এবং এই ঘটনাটিকে ঘিরে আমরা দেখেছি যে বিগত সময়ে শাপলার যে হত্যাকাণ্ডের সময় যারা তাদের হত্যাযোগ্য করে তোলার জন্য তাদের যে যারা বিভিন্ন বয়ান তৈরি করেছিল, বিভিন্ন সহযোগী হিসেবে ছিল, তারাও কিন্তু আসলে তারাই এই পরাজিত শক্তি বা তাদের শাহবাগী যাদেরকে বলা হয় আর কি, তারা কিন্তু আসলে এই ঘটনাটাকে কেন্দ্র করে একটি ক্যাম্পাস স্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি আসলে শিবিরের আরেকটু সচেতন হওয়া দরকার ছিল। তাদের আসলে এরকম সময়ে তাদের এই ধরনের ছবি প্রদর্শন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করাটাও যেমন ঠিক হয়নি, একইভাবে যারা শাহবাগের কায়েম করার মাধ্যমে একটি আহ, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে তাদের বিচারিক হত্যাকাণ্ড বলবো এই এই কারণে আমি নিজেও, কারণ তাদের বিচারটা কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। এবং আমরা দেখেছি সম্প্রতি জামাতের একটি শীর্ষ নেতা, উনি কিন্তু ওনার রায়টা কিন্তু পুনর্বিবেচনার মাধ্যমে উনি খালাস পেয়েছেন, এটি মাজহারুল ইসলাম সাহেব। এবং যে বিচারিক প্যানেল ছিল তারা কিন্তু বলেছেন যে এখানে গ্রস মিস্টেক হয়েছিল, তাদের উপরে ন্যায় বিচার তাদের উপরে করা হয় না, ইনজাস্টিস করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে জামাতের এই যাদেরকে যুদ্ধ অপরাধীর বলে যাদেরকে বিচার করা হয়েছে, সেই বিচারটাকে আমি মনে করি আবার নতুন করে এটাকে, যদি সুযোগ থাকে তাহলে এটাকে আসলে পুনর্মূল্যায়ন করা উচিত। এবং সত্যিকারে অপরাধী হলে তাদেরকে, তাদের যেটা এক্সিকিউশন তো অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু জাতির সামনে আসলে পরিষ্কার একটি মেসেজ আসলে আসা উচিত। যেভাবে শাহবাগীরা বয়ান তৈরি করে করে মানুষকে হত্যাযোগ্য করে তুলেছিল, তখন তো আসলে দেশের আইন শৃঙ্খলা আইন বা তাদের জি। যারা আশিকুর আলম, কিন্তু আমাকে আসলে শেষ তারা করতে তখন হবে। জি, দেখিয়েছিল। সংক্ষিপ্ত করতেন যদি। জি, জি, যদি শেষ জি, করতেন। কোর্টকে বিধানগুলো দেখি, তারা কিন্তু আসলে দেশের আইনকেই কিন্তু আসলে তারা তখন অবমূল্যায়ন করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ওনাদেরকে আসলে যুদ্ধ অপরাধী বলতে হলে আসলে আমাদেরকে ফেয়ার একটি ট্রায়ালের মাধ্যমে আসলে সেই জায়গাটাতে আবার যাওয়া উচিত বলে আমি মনে করি। যেহেতু আমরা দেখেছি যে রিসেন্টলি আমাদের একজন নেতা, যিনি 10 বছরের মতো কারাগারে ছিলেন বিনা বিচারে, উনি কিন্তু মুক্তি পেয়েছেন, এবং বলা হয়েছে এটা কিন্তু তার গুণাবলী জি, আশিকুর আলম, পরে কিন্তু বিচারিক
ধন্যবাদ। করা হয়েছিল। জি, জি। ধন্যবাদ। সময় একদম শেষ। সৈয়দ লিটু, আপনি যদি 1 মিনিট সময় এই বিষয়টাতে আপনার একটু মন্তব্য দিতেন। 1 মিনিট, সৈয়দ লিটু। জি জি, 1 মিনিটে আমার বক্তব্য এটাই যে এই ঘটনা থেকে মানে ঢাবির এই ঘটনা থেকে দুটো মেসেজ গিয়েছে, একটি জামাতের কাছে এবং একটি আওয়ামী লীগের কাছে। জামাতের কাছে মেসেজটি হচ্ছে এই যে মানে আওয়ামী লীগ মানেই যে মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ মানেই যে কি বলে মানে স্বাধীনতার পক্ষের শক্তি, এমনটি না। আওয়ামী লীগ এখন নেই, তারপরেও স্বাধীনতার একটি সপক্ষ শক্তি মাঠে আছে। এই জিনিসটা থেকে জামাতের শিক্ষা নেওয়া উচিত বা বোঝা উচিত যে আওয়ামী লীগ বিদায় হোক বা না হোক, সেটাতে স্বাধীনতার পক্ষের শক্তির বা মুক্তিযোদ্ধাদের কোনো মানে বিদায়ের সম্পর্ক নেই। আর আওয়ামী লীগকেও বোঝা উচিত বা আওয়ামী লীগকেও শিক্ষা নেওয়া উচিত যে স্বাধীনতার পক্ষের যে শক্তিটি, তারা অত্যন্ত সুদৃঢ় এই দেশে। তারা যে কোনো সময় এখানে অ্যাক্ট করেন, কাজ করেন। তারা যদি মনে করেন যে স্বাধীনতার সপক্ষ শক্তি বলতে শুধু আওয়ামী লীগ, এটি যে একেবারেই তাদের একটি মিথ্যা ধারণা, ভুল ধারণা ছিল। আমার মনে হয় এই ছোট ঘটনাটি দিয়েও তারা এখন বুঝতে পারবেন যে না, তারা এখন নেই, তারপরে স্বাধীনতার সপক্ষের শক্তি এদেশে যথেষ্ট শির দাঁড়া করে দাঁড়িয়ে আছে। তারা এদেশে চিরকালই থাকবে। আওয়ামী লীগ স্বাধীনতার সপক্ষ শক্তি বা মুক্তিযোদ্ধা মানেই আওয়ামী লীগ না। এটা আওয়ামী লীগকেও এখন বোঝার সময় এসেছে, জামাতকেও বোঝার সময় এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আশিকিন আলম, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। দুজনেই ভালো থাকবেন। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবে। ধন্যবাদ দর্শক। আপনাকে অনেক ধন্যবাদ। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।